দর্শক, দুদিন ধরে তো হুমায়ুন কবির খুবই চর্চাতে আছেন। বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, একেবারে বিরাট ধুমধাম করে, প্রচুর মানুষের ওখানে যোগ ছিল, ফিতে কাটা হয়েছে এবং একেবারে জিনিসপত্র নিয়ে তো মানুষজন এখনও আসছেন, ইট, সিমেন্ট, স্টোন চিপ, তারপরে টাকা পয়সা তো আসছেই, নগদে বা অ্যাকাউন্টে একেবারে উপচে পড়ছে বলা যায়। মানে এতটা যে আবেগ হতে পারে বাবরি মসজিদকে ঘিরে, এটা হয়তো হুমায়ুন কবিরও আগে এতটা বুঝতে পারেননি আমার ধারণা। কিন্তু এখন একটা প্রশ্ন তৈরি হয়েছে যে হুমায়ুন কার? হুমায়ুন তুমি কার, টিএমসির না বিজেপির? টিএমসি বলছে বিজেপি টাকা দিয়ে করাচ্ছে, বিজেপি বলছে টিএমসি টাকা দিয়ে করাচ্ছে। তো এই যখন প্রশ্ন তৈরি হয়েছে দর্শক, আমি ডিরেক্টলি আপনাদের সামনেই জিজ্ঞাসা করব, আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি হুমায়ুন কবিরকে এই মুহূর্তে। হ্যাঁ, অনলাইনে পেয়েছি। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। হুমায়ুন সাহেব, আপনি যা করলেন, প্রথমত আপনি নিজে ভাবতে পেরেছিলেন যে এত উৎসাহ, উদ্দীপনা, এতটা আবেগ একেবারে আছড়ে পড়বে আপনার প্রতি? আপনি ঠিক বলেছেন। আমি এতটা প্রত্যাশা করিনি। প্রত্যাশার সীমা লঙ্ঘন করেছে। কারণ আমি যখন 1 বছর আগে 12/12/2024 কলকাতায় অন বিভিন্ন পত্রকার বা ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে ঘোষণা করেছিলাম যে আমি 2025 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ভিত্তি স্থাপন করব। তখন তো বর্তমান শাসক দল এটাকে কোনো রিলাইজ করেনি বা কোনো গুরুত্বই দেয়নি। পাশাপাশি অন্যরাও ভেবেছিল যে এটা মুখের কথা বলছে, কিন্তু কোনো কিছুই করতে পারবে না বা করবে না। আর আমি নিজে কনফিডেন্স ছিলাম যে আমি এটাকে 6ই ডিসেম্বর আসলে করব। তো যাক, আল্লাহর রহমতে আমি এটা করতে পেরেছি খুব সুন্দরভাবে। এর ভিতরে অনেক চক্র, এমনকি আমাদের রাজ্যের মাননীয় গভর্নর বা রাজ্যপাল মহোদয়ও আমাকে হোম অ্যারেস্ট করে রাখার জন্য বলেছিলেন। আমি যতটুকু জানতে পেরেছি ওটাও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরই ব্যাপার ছিল। কারণ ওনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আমাকে যাতে হোম অ্যারেস্ট করে রাখা হয়, তাতে আমি যাতে ভিত্তি স্থাপনটা না করতে পারি। তারপরেও যে আড়ম্বরের সহিত এটা করা হয়েছে, পুলিশ বর্ধমান, নদিয়া, এমনকি নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হুগলি, এসব জায়গা থেকে যে সমস্ত লোক অনেক 4 দিন 5 দিন আগে থেকে বাস, ছোট গাড়ি, স্করপিও, টাটা সুমো, বোলেরো এসব বুক করেছিল, পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় জানতে পেরে তাদেরকে আননেসেসারি শুক্রবার থেকেই হ্যারাসমেন্ট করেছে, ডিটেন করেছে যে ওখানে যাতে না যায়। এটা আমার কাছে পুরোপুরি রিপোর্ট আছে। এছাড়াও কি করলো, যখন মানুষ বেপরোয়া হয়ে রাস্তায় বেরালো, তখন আমার কাছে এভিডেন্স আছে যে কালনা থেকে বা বর্ধমান থেকে যেসব লোক নবদ্বীপ ব্রিজ হয়ে NH-34 কৃষ্ণনগর ধরতে যাচ্ছিল, তাদেরকে বিভিন্ন থানার ওসিরা, তাদের ট্রাফিক যারা মেনটেন করছিল, তারা ওখানে রাস্তাতেই ডিটেক্ট করিয়ে দেয় গাড়িগুলা, যে ওখানে রাস্তা জ্যাম আছে, ওখানে গন্ডগোল হতে পারে, তোমরা এখানে যাবে না। অনেক লোককে রাস্তায়, একইভাবে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, ডোমকল, ইসলামপুর এদিকের রাস্তাতেও অনেক লোককে আটকিয়েছে। কাঁদি সাব ডিভিশনে নগর, শেরপুর, বিভিন্ন জায়গা থেকে, বীরভূমের সাঁইথিয়া ওই দিক থেকে যেসব লোক আসছিল, সিউড়ি, বোলপুর, তাদেরকেও কাঁদির ওইদিকেই সব আটকিয়েছে। তবুও যেভাবে আমরা এটা করতে পেরেছি, মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই রাজি ছিলেন, বা আল্লাহ তাআলা আমাকে এতটা সাহায্য করেছেন বা রাজি ছিলেন, খুশি ছিলেন, তাই আমি শত বাধার সত্ত্বেও আমি এটা করতে পেরেছি। এবং আমাকে প্রচুর থ্রেড কল আসছে, আগেও এসেছে, আবার 6 তারিখের ভিত্তি স্থাপনের পরেও আমাকে বলা হচ্ছে। কোথাও মহারাষ্ট্র থেকে বলা হচ্ছে, কখনো উত্তরপ্রদেশ থেকে বলা হচ্ছে যে আমাকে বাবরি মসজিদ করতে দেওয়া হবে না। বাবরি মসজিদ শুরু হওয়ার আগেই
লিভ রেখেছি বা ভিত্তি স্থাপন করেছি, তার আগেই আমাকে প্রাণে মেরে ফেলা হবে সব বলছে, কিন্তু আমি এসব পরোয়া করি না। আমি মহান আল্লাহকে মেনে চলি। আল্লাহ যদি আমার মৃত্যু কোথাও কখন দিবে সেটা আল্লাহ জানেন, আর আমি তো সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ যখন আমাকে নেবে তখনই আমি চলে যাব হাসিনাকে, এটাই আমার কথা। যতক্ষণ বেঁচে থাকবো, আপনি যে প্রশ্ন করলেন যে হুমায়ুন কবির কার, বিজেপির না তৃণমূলের? হুমায়ুন কবির কিন্তু আজকের দিনে না বিজেপির না তৃণমূলের। হুমায়ুন কবির একটা নতুন ভাবে দল ওপেন করতে যাচ্ছে 22শে ডিসেম্বর সোমবার বেলা 12টায় মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে লাখো লোকের জমায়েত করে মানুষের পার্টি হবে। আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলতেন মা মাটি মানুষের নেত্রী। তিনি 2011 সালের 20শে মে রাজভবনের ওই সামিয়ানা খাটিয়ে যখন শপথ নিয়েছিলেন, তখন বলেছিলেন প্রতি শনি রবিবারে আম জনতার সঙ্গে তিনি দেখা করবেন। তো তিনি এসব অতীত হয়ে গিয়েছে, ভুলেও গিয়েছেন। আর এখন আর ওইসব কারো কথা ভাবেন না, তিনার পরিবারের লোকজনদের কথা ভাবেন। আর একটা কথাতেই আছে, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কাজেই ওনার এমএলএরা দেখা করতে পারে না, আমি দেখা করার চেষ্টা করে পাইনি। যাই হোক, যখন শেষ 10 দিন বাকি ছিল 6 তারিখ আসতে, তখন আমাকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে মেসেজ করে কোনো রিপ্লাই পাওয়া যায় না, আমরা প্রণব বাবুর শিরোধার্যে পার্টি করেছি। সিদ্ধার্থ শঙ্কর রায় 1996 সালে বহরমপুর লোকসভার ক্যান্ডিডেট ছিলেন, তখন আমার বাড়িতে গিয়ে লাঞ্চ করেছে ওনার স্ত্রী মায়া রায়, তার সঙ্গে 65 জন ব্যক্তি আমার বাড়িতে দুপুরে লাঞ্চ করেছে। উনিও চলে গেছেন, কিন্তু প্রণব বাবু মারা গেছেন। প্রণব বাবুর বাড়িতে প্রতি বছর যে 4 দিনের দুর্গাপুজো হতো, অষ্টমীর দিন আমাদের ইনভাইট থাকতো, আমরা সেখানে গেলে আপ্যায়ন পেতাম। সেখানে উনি যাই খাওয়াতেন বলতেন খেয়ে যেতে হবে, খেয়ে যাবি না হলে গৃহস্থের অকল্যাণ হবে। আর এনারা মা মাটি মানুষের নেত্রী, সময় নাই কোনো এমএলএর সাথে কথা বলা। তাদের যে নাম্বার 2, সে তো এত ব্যস্ত যে কারোর সামনে আসতে চায় না, কারোর সঙ্গে কথা বলতে চায় না। তাও এই হুমায়ুন কবিরকে লাস্টে প্রতীক জৈনকে দিয়ে ডাকা হলো। প্রতীক জৈন 2 ঘন্টা সময় দিল, একটাই কথা ঘুরে ফিরে, যে এই বাবরি মসজিদ থেকে সরে আসতে। বললাম না, কোনো মতেই সরবো না। তারপরে সেখানে 12টা 10 থেকে 2টো 10, 2 ঘন্টা কথা বলার পর তারপরে আবার 5টার সময় ক্যামাকি স্ট্রিটে অভিষেকের সঙ্গে ওই অ্যাপয়েন্টমেন্ট করলো। আমি 5টা 10-এ গেলাম, সেখান থেকেও 6টা 20 পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট একই কথা। যা দরকার, দরকার হলে ল্যান্ড কিনে দিব, ল্যান্ডের রেজিস্ট্রি করে দেবো, কিন্তু বাবরি মসজিদ বাদ দিয়ে মসজিদ ফসজিদ এখন ছাড়ুন, আপনাকে পার্টিটা ভালোভাবে করতে হবে, দায়িত্ব নিয়ে বলে আমার দরকার নেই, আমি এই জায়গাটা থেকে পিছু হটবো না। আপনারা যা খুশি করতে পারেন, আমি কিন্তু এই জায়গা থেকে কোনো মতেই পিছু হটার পর। আমি ওকে প্রশ্ন রেখেছিলাম যে আপনি 12/12/2024 ডিক্লেয়ার করেছি, তা আপনারা এতদিন কেন আমাকে এই ব্যাপারটা বলেন ডিবাই করে? তখন বলছে আমরা এতটা ভাবতে পারিনি। এখন আপনি যা করছেন তাতে আপনি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর না হয় ভালো রেজাল্ট হবে, কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, এক কথায় হিন্দু মেজরিটি যেসব এলাকা, সেখানে তো ভোট ভোট হয়ে যাবে, বিজেপির দিকে চলে যাবে, আমরা ক্ষমতাচ্যুত হয়ে যাবো। আমার কি করা যাচ্ছে? আপনি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন না রাখবেন না থাকবেন, সেটা তো আমার ডিউটির মধ্যে পড়ে না। এইসব করে লাস্ট আমাকে যে ধরনের আমাকে সাসপেন্ড করবে আমার জানাই ছিল, বা বহিষ্কার করবে সেটাও আমি প্রত্যাশী ছিলাম। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, এত নাটকীয় চিত্রনাট্য তৈরি করলেন মুখ্যমন্ত্রী। বহরমপুরে মালদা থেকে এসে সার্কিট হাউস থেকে আকরুকে ডেকে বলে দিল তুমি
চলে যাও কলকাতা। ববি হকিমকে আগেই বলে দিয়েছে চিত্রনাট্য তৈরি করে। আর নিয়ামত হাজি হরিয়ারপাড়ার এমএলএ, তার সাথে আমার খুবই গভীর সম্পর্ক। আজকে থেকে নয়, বহুদিন থেকে। আমি 43 বছরের রাজনীতিতে আছি, উনিও 50 বছর ধরে আছেন। 74 বছর বয়স উনার, আমার 63 পড়েছে। 3 জানুয়ারি 63-তে পড়বো, এখন 62+। তো ওকে বড় ভাই মনে করি, ও আমার সাথে পার্সোনাল রিলেশন রাখে। ওকে দিয়েই পাঠিয়ে দিল যে তোমাকে মিটিং এ থাকতে হবে না, তুমি সকালবেলা উঠে কলকাতা চলে যাবা। ববির কাছে যাবা তাও বলেনি। ববির সাথে ওর কিন্তু কোনো কথাবার্তা নেই 1 বছর ধরে। ববি হাকিম বহরমপুরে গিয়ে একটা প্রাইভেট হোটেলে এই নিয়ামত হাজির জন্য অনেক উল্টো পাল্টা কথা বলে এসছে। সেই থেকে নিয়ামত হাজি কোনোদিন ববির সাথে কোনো কথাবার্তা নেই। হঠাৎ করে ওদিনকে পাঠিয়ে দিয়ে বা পাশে বসিয়ে, ডান দিকে আকরুকে বসিয়ে হুমায়ুন কবিরকে, ববি নিজে বলেছে যে বাবরি মসজিদ কেন করবে, হুমায়ুন রেজিনগরে থাকে, ভরতপুরের বিধায়ক, সে বেলডাঙ্গায় কেন মসজিদ বানাতে যাবে, এটা বলেছে, আপনারা দেখবেন। তারপরে আবার 2 দিনের মাথায় যখন বাংলার মুসলিম ভাইরা যখন গালিগালাজ শুরু করেছে, তখন আবার প্রলেপ লাগাচ্ছে কুণাল ঘোষ, বলছে যে এটা বাবরি মসজিদের জন্য না, মসজিদের জন্য না, ও শৃঙ্খলা ভঙ্গের জন্য। তা শৃঙ্খলা ভঙ্গ তো আমি 2024-এর নভেম্বরে করেছি, 2025-এর মার্চে করেছি, 2025-এর জুন মাসে আমাকে ওয়ার্নিং নোটিশ দেওয়া হচ্ছে 3 পাতা, তার কোনো রিপ্লাই দিইনি। তা তখন কেন আমাকে বহিষ্কার করা হলো না বা সাসপেন্ড করা হলো না? আমাকে হঠাৎ করে চাপ দিয়ে যখন আমি এগ্রি হলাম না, তখন আমাকে ওইভাবে অপমান করে আমাকে সাসপেন্ড করতে হবে? আগের দিন রাত্রে বলে দিলেই তো পারতো। আমার নাম লিস্টে রাখলো, এখান থেকে নবান্ন থেকে লিস্ট হলো সিকিউরিটি পাস, সেখানে 17 নম্বরে আমার নাম থাকলো। আমি যখন ওখানে গেলাম তখন সিকিউরিটি অফিসাররা, সিওমোর যারা অফিসার, তারা আমাকে 17 নম্বরে ক্যারা দিয়ে ভেতরে ঢুকতে দিল। তারপরে মিডিয়ার কাছ থেকে শুনতে হচ্ছে যে আমাকে ববি হাকিম কলকাতা থেকে সাসপেন্ড করেছে। আমি না বিজেপির না তৃণমূলের আগামী নির্বাচনে আমি দেখাবো যে এরা কি করে ক্ষমতায় টিকে থাকে। বিজেপির বিরুদ্ধেও যেমন আমার রাজনীতির মিশন চলবে, একইভাবে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করাই হচ্ছে আমার আসল টার্গেট। মুসলিম সম্প্রদায়কে এইভাবে অপমান করার অধিকার, আজকে হুমায়ুন কবিরকে অপমান করা মানে গোটা বাংলার, বিশেষ করে বাঙালি মুসলিম, নন বেঙ্গলি মুসলিম 40 লাখ মতো ভোট আছে, 2,42,00,000 বাঙালি ভোট আছে, তাদের আজকে এত সেন্টিমেন্টে লেগেছে। তাদের বলছে যে হুমায়ুন কবিরের কিসের অপমান, তুমি মন্দির করবা, তুমি মন্দিরের জায়গা দিবা, সরকারি টাকায় তুমি কার্নিভাল করবা, সরকারি টাকায় তুমি পুজো করে প্রসাদ পাঠিয়ে মুসলিমদের ইমানকে নষ্ট করবা, ওয়াকফ বোর্ড মানবো না বলে আবার ওয়াকফ বোর্ড মেনে নিবা, এসআইআর করতে দেবো না বলে এসআইআর করবা, আর হুমায়ুন কবির ন্যায্য কথা বলে বলে তাকে সাসপেন্ড করবা। এই হচ্ছে বর্তমান বাঙালি মুসলিমদের, তাদের আত্মমর্যাদায় ঘা লেগেছে। তাই আগামী দিনে হুমায়ুন কবির শুধু মুসলমান না, বাংলার মুসলমানদেরও যেমন দায়িত্ব নেবে, পাশাপাশি 135টা সিটে লড়বো। 80টা মতো মুসলমান মেজরিটি সিট আছে ডাইরেক্ট, 50% থেকে 82% আর 42 থেকে 82% মুসলমান ভোট আছে 90টা সিটে। আমি এই 90টা ছাড়াও আরো 45টা, টোটাল 135টা সিটে লড়বো। কি করে বিজেপি মেজরিটি পায় আর কি করে তৃণমূলকে 100-র নিচে রাখা যায়, সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি। অনেক কথা আপনি বললেন, অনেক তথ্য আপনি দিলেন। এবার আবার কয়েকটা প্রশ্ন আছে। আপনি যে অভিষেকের সঙ্গে মিটিং, এই যে কথাগুলো বলছেন, এটা এই মানে মানে কদিন আগের এটা? 6 তারিখ থেকে ঠিক 8 দিন আগে, 6 তারিখের 8 দিন আগে। ওকে। তারপরে আমাকে
4 দিনের সময় দেওয়া হয়েছিল যে ভাবতে। বললাম আমার ভাবাভাবির কিছু নেই। পরে আবার ডেকেছিলাম, বলেছে আমার জ্বর। কিন্তু এখন যখন আপনি এটা করে ফেললেন, তারপর তো বিরাট ওয়েভ আপনার উপরে আছড়ে পড়ছে। আবার কি ডাকাডাকির চেষ্টা হচ্ছে, আপনাকে ভোলানোর চেষ্টা হচ্ছে, এই দেবো সেই দেবো, তুমি ওখান থেকে সরে এসো, চেষ্টা হচ্ছে? হ্যাঁ, সেটা ডাইরেক্ট বলার আর ক্ষমতা নেই। তাদের যারা ব্যাকডোর দিয়ে কাজ করে তারা বলছে। আমি বলেছি আমার সোজা রাস্তাতেও নেই, ও ঘুরে রাস্তাতেও নেই। আমাকে কোনো পোস্ট দেওয়ার দরকার নেই। আমি কোনো পোস্টের জন্য লালায়িত নই, বা আমি কোনো পোস্ট পাওয়ার জন্য আমি কোনো মতেই তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই থাকবে না, নেই, ভবিষ্যতেও থাকবে না। মানে একটা অংশের মানুষ যেটা বলছেন যে এখন এরকম করছেন, দেখবেন ঠিক উনি ঘুরে চলে যাবেন, বা আপনার কোনো একটা বক্তব্য সামনে আনা হয়েছে, আপনি বলেছেন যে আপনি আলাদাভাবে জিতে আমি ফের টিএমসিতে যাব, জামাই আদর পাবো, তার মানে আফটার ইলেকশন আপনি আবার হয়তো। আমি ওটা বলেছিলাম 2 মাস আগে, যখন আমার সঙ্গে দুর্ব্যবহার করছিল তখন বলেছিলাম যে আমি এই টিএমসি কে দেখাবো। টিএমসি টিকিটের ব্যাপারে অনেকে আমাকে জেলার নেতারা বলছিল হুমায়ুন কবির টিকিটই পাবে না, আইপিএস হুমায়ুন কবির টিকিট পাবে না, এই হুমায়ুন কবির টিকিট পাবে না। তখন আমি বলেছিলাম আবেগবশত যে টিকিটের দরকার নেই, হুমায়ুন কবির একাই 100, রেজিনগরে ভোটে দাঁড়াবে, 2টো সিটে ভোটে দাঁড়াবে, বেলডাঙ্গা আর রেজিনগর, 2টো সিটেই জিতবো। তখন দেখবেন এই তৃণমূল আমাকে জামায়া ধরে ডাকবে, এটা বলেছিলাম। কিন্তু আজকের দিনে বলছি আমি কোনো মতেই তৃণমূলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, রাখবো না, ভবিষ্যতেও না। আপনি একটা কথা বলেছেন, আজকে সামনে এসছে যে আপনি ছাড়া সরকার গঠন করা মুশকিল হয়ে যাবে এই রাজ্যে। আপনি কি সেরকমই কোনো সম্ভাবনা দেখছেন? আমি স্পষ্ট বুঝতে পারছি আমি 135টা সিটে লড়বো। আমার সঙ্গে মিম পার্টি থাকবে, আসাদুল্লাহ ওয়াইসি সাহেব থাকবে, আমার পার্টি আর উনি। আমি তারও পরেও এই আইএসএফ বা সিপিএম বা কংগ্রেস যে কেউ আসতে পারে। এক কথায় আমার টার্গেট বিজেপি কেও ক্ষমতায় আসতে থেকে বিরত রাখা, আটকানো, এবং টিএমসি কে ক্ষমতাচ্যুত করা। আমার নিজের ধারণা আমি যদি 135টা সিটে লড়ি, সিপিএম কংগ্রেস বাকি সিটে লড়ুক, বা আমার সঙ্গে যদি আরো সিট অ্যাডজাস্টমেন্ট হয়, ওয়াইসি সাহেবের সাথে হবে, এটা আমার প্রাথমিক কথা হয়ে আছে। আমার পার্টি যখন ওপেন হবে, ওয়াইসি সাহেবের সাথে আমি হায়দ্রাবাদে গিয়ে বসে পড়বো, নাহলে উনি আমার কাছে চলে আসবেন, এটুকু প্রাথমিক কথা হয়ে আছে। তো আমি মিম আর আমার মধ্যে জোট হচ্ছে, এটা নিশ্চিত থাকুন। বাকি সিপিএম যদি আসে ওয়েলকাম, যদি আইএসএফ আসে ওয়েলকাম। কংগ্রেসের তো মুর্শিদাবাদ আর মালদা ছাড়া, ঈসা খান আর অধীর চৌধুরী ছাড়া কংগ্রেস তো সাইনবোর্ডে পরিণত হয়ে আছে। সেখানে তাদের কি এলো না এলো না আমার কিছু যায় আসে না। ঈসা খান মালদা এমপি আর অধীর চৌধুরী প্রাক্তন এমপি, তবুও অধীর চৌধুরীর কিছুটা ভোট ব্যাংক মুর্শিদাবাদে আছে। সে যদি আমার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে চায়, তাহলে আমার বিশ্বাস যদি সঠিকভাবে আইএসএফ, মিম, আমার পার্টি এবং কংগ্রেস, অধীর চৌধুরীর কংগ্রেস, নট শুভঙ্কর সরকার, শুভঙ্কর সরকারের কোনো পার্সেন্টেজই নাই, তার সাথে জোট করার কোনো প্রশ্নই নাই। কাজেই মুর্শিদাবাদ আর মালদা আর কিছুটা উত্তর দিনাজপুর, এই 3টে জায়গায় যদি কংগ্রেসও আমার সঙ্গে সিট সমঝোতায় আসে, তাহলে আমি নিশ্চিত বলছি আমাদের এই জোট এমন পরিমাণ সিট আমরা পাবো, যেখানে বিজেপি কেও 100 বেশি সিট পেতে দেবো না, বা 110-20 পাবে, আর টিএমসি 100-র নিচে পাবে। আমরা 90 থেকে 100 সিট, যদি এই সঠিক জোট হয়। সিপিএম এর সত্যিকারের তৃণমূলকে হারানোর ইচ্ছা আছে কিনা, আইএসএফ সত্যিকারের তৃণমূলের বিজেপির বিরোধিতা করছে কিনা, আগামী দিনে কিন্তু মানুষ এদের ক্ষমা করবে না। এরা যদি নাটক করে, বেশি ডামামা করে, তাহলে তাদেরকে মানুষ জবাব দেবে, এটা আমার স্থির বিশ্বাস। মানে আপনি কোথাও মনে করছেন যে আপনি যেভাবে এগোতে চাইছেন, যে জোট তৈরি করবেন, সেটাই কিং মেকার হবে, সরকার গঠন করার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হবে। এবং আপনি কি এটাও মনে করেন,
আপনি কি এটা মনে করেন যে মুসলিম সমাজকে যেভাবে ইউজ করতো এই টিএমসি, মানে ইউজ করতো এবং তাকে মানে ছুঁড়ে ফেলে দিত, অ্যাকচুয়ালি কিছু করেনি, আপনি কত একটা দিশা দেখানোর চেষ্টা করছেন যে মুসলিম ভোট ব্যাংকের যে ভ্যালু সেটা উন্নয়নের ক্ষেত্রে নিশ্চয়, আমরা কাজে লাগাবো, বার্গেনিং এর ক্ষেত্রে? একদম সঠিক। আমাদের যেভাবে ভোট ব্যাংকে পরিণত করে রাখা হয়েছে কোনো কাজ হয়নি। শুধু কয়েকটা মাদ্রাসা, 338টা 235টা মাদ্রাসা আনএডেড করে রেখেছে। আন কথাটা তুলে দিলে তারা অনেক সুবিধা পায়। 25,000 টাকা স্যালারি পায়, এমনকি মিড ডে মিলটা চালু হবে। 45-50 হাজার ছাত্র ছাত্রী, 2,500 মাস্টার আছে, তারা মাত্র 6,000 করে স্যালারি পায়। তাদের ওই আনএডেড করে রেখেছে। আন কথাটা তুলতে 14 বছর সময় কেটে গেল। আর বুদ্ধবাবু যখন 235 নিয়ে 2006-এ ক্ষমতায় এসেছিলেন, তারপরে বুদ্ধবাবুরা প্রায় বাংলায় 1 লাখ জমি, 1 লাখ বিঘা না, কত বিঘা তার ঠিক নেই, কত একর তার ঠিক নেই, 1 লাখ ব্যক্তির আপনার 1 নম্বর খতিয়ানে ল্যান্ড নিয়ে নিয়েছিল, ট্রান্সফার করে নিয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় ল্যান্ড মিনিস্টার আছে, আজ পর্যন্ত সেই 1 লাখ জমির সেখানে মসজিদ আছে, কারো কবরস্থান আছে, কারো অন্য কিছু সাধারণ পাবলিকের ল্যান্ড আছে, যারা শিলাপের বাইরে ল্যান্ড আছে। তারপরে আপনার ওই হিন্দু সমাজের কিছু জায়গা আছে, দেবত্ব সম্পত্তি আছে তাদের, আপনার যেটা ইয়ে আছে, মানে ঝিল, যেটা ওদের দাহ করে আর কি। এইসব জায়গা 1 লক্ষ বুদ্ধবাবুরা তখন 1 নম্বরে খতিয়ান নিয়ে গেছিল। ইনি আজ পর্যন্ত সেই 1 লক্ষ 1 নম্বর খতিয়ানের জমি আজ পর্যন্ত তাদের ফেরত দেন। উনি শুধু বলছে আমি পাট্টা দিয়েছি, 2 লক্ষ কত পাট্টা দিয়েছে। 2 লক্ষ কত পাট্টা দিলে যারা যোগ্য পাট্টা পাওয়া উচিত, প্রকৃত ভূমিহীনদের পাট্টা পাওয়া উচিত, কিন্তু এনার আমলে এনার আধিকারিকরা এনাকে এমন ভাবে বুঝিয়েছে যে কিছু তৃণমূলের ক্যাডার যার 10 বিঘি জমি আছে সেও পাট্টা নিচ্ছে, অথচ পাট্টাটা যারা ভূমিহীন তাদের প্রাপ্য, তাদের কি দেওয়া উচিত। বুঝতে পারছি আপনি 50%। এইসব নিয়ে আপনি আওয়াজ তুলবেন, সেটা আমি বুঝতে পারছি। আমি আর শেষের দিকে চলে এসেছি। আমার দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনি যে বাবরি মসজিদ শিলান্যাসের উদ্যোগ নিয়েছেন, কিন্তু যা সব দেখছি ইট তো নাকি ওখানে ভাটাতে আর পাওয়া যাচ্ছে না, সব ইট নাকি কিনে আপনাদের ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সিমেন্টও প্রচুর আসছে। অনেকে বলছেন যা ইট এসছে ওই ইটাতে 3খানা বাবরি মসজিদ হয়ে যাবে, এত এত আপনি কি প্ল্যান কি বাড়াচ্ছেন নাকি যেরকম ভেবেছিলেন তার থেকে? দেখুন, আগে আমার মূল টার্গেট বাবরি মসজিদ, সেটা তো অবশ্যই ফেব্রুয়ারির শুরুতেই আমি এটা শুরু করব। ফেব্রুয়ারির শুরুতেই স্টার্ট করব। 1 লাখ কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের বাংলায় তর্জমা করে সারাদিন, সকাল 10টায় শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত, দুপুরের 2 ঘন্টা 2.5 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকবে। 1 লাখ লোককে, বাংলার 90,000 আর বাংলার বাইরে থেকে আরো 10,000 মুসলিমদের কোরআন হাদিস জানা হাফেজ, মুফতি, মাওলানা, তাদেরকে জোগাড় করে প্রথমে 1 লাখ লোকের কোরআন পাঠ করাবো। দ্বিতীয় দিনে আরো 1 লাখ লোককে, আমাদের এই যে 22 তারিখে পার্টি ওপেন হবে, পার্টির স্টেট কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি এবং ব্লক লেভেলে নেমে আরো 1 লাখ লোকের কর্মী সম্মেলন করব দ্বিতীয় দিনে। তৃতীয় দিনে ঘটা করে ইঞ্জিনিয়ারদের নিয়ে বাবরি মসজিদের শুরু করব এবং 3 বছরের মধ্যে বাবরি মসজিদ কমপ্লিট হবে। পাশাপাশি ইসলামিক একটা 500 বেডের হসপিটাল হবে, ইউনিভার্সিটি হবে, তার সঙ্গে একটা হোটেল কাম রেস্তোরাঁ হবে, একটা পার্ক হবে, একটা হেলিপ্যাড হবে। আমি করে দেখাবো। এই যে বুদ্ধবাবু আমাদের মুর্শিদাবাদের রেজিনগরে একটা শিল্প তালুকের জায়গা নিয়েছিলেন 16ই আগস্ট 2007, বুদ্ধবাবু তখন 235টা সিট নিয়ে মুখ্যমন্ত্রী। নারায়ণ বিশ্বাস বলে নর্থ বেঙ্গল, ওই দক্ষিণ 24 পরগনা থেকে না, মানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে জিতা এমএলএ ছিলেন, মারা গিয়েছেন। নারায়ণ বিশ্বাস মন্ত্রী ছিলেন।
ওনাকে নিয়ে গিয়ে বুদ্ধবাবু ঘাটা করে রেজিনগরে 183 একর জায়গা অ্যাকোয়ার করেছিলেন, কি না শিল্প তালুক হবে। বুদ্ধবাবু 4 বছরের মাথায় 13ই মে যেদিন রেজাল্ট হলো 2011-তে, বুদ্ধবাবু সহ গভর্নমেন্ট পড়ে গেল, হেরে গেল। মানুষ বিকল্প নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিল। 14 বছরে মুর্শিদাবাদের এত বড় মুসলিমরা 20টা সিট দিয়েছে, সেখানে না কোনো মন্ত্রী, না কোনো চেয়ারম্যান পোস্ট, ডিএমরা চেয়ারম্যান হচ্ছে। না হলে বিজেপি নেতাদেরকে নিয়ে এসে তাপসী মন্ডলকে হলদিয়া থেকে এনে বসাতে হচ্ছে আইসিডিএস এর চেয়ারম্যান পোস্টে। ওদিকে সুমন কাঞ্জিলালকে নিয়ে এসে মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করতে হচ্ছে। আর আমাদের মতো আমরা ঘোড়ার ঘাস কেটে বেড়াবো, এই হচ্ছে আমাদের কাজ। তা আমি মুসলিম সমাজকে বলেছি আগামী দিনে নির্ণায়ক ক্ষমতায় মুসলিমদেরকে ধরে রাখতে হবে। আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে, মুসলমান প্রতিনিধি বেশি বেশি করে নির্বাচিত করে বিধানসভায় পাঠাতে হবে। তা আমরা অধিকার বুঝে নেবো, আমরা অপোজিশনে বসবো। বাংলার মুখ্যমন্ত্রী যেই হবে আমরা তাদের সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে বাংলার মানুষের উন্নয়নটা বুঝে নেবো। এটা হচ্ছে আমার মূল টার্গেট। কিন্তু আপনি যেটা বলছেন শুধু অপোজিশন না, যদি আপনারা কিং মেকার হয়ে যান দেখা যাবে হয়তো আপনাদের ক্ষেত্রেও বড় প্রস্তাব আসতে পারে। তবে আপনি বলছেন যে বাংলার মানে মুসলিম সমাজে বিশেষ করে উন্নয়নের জন্য আপনারা কাজটা করবেন। আমি একটা কথা বলি, আপনি যে কোরআন পাঠ ইত্যাদি বলছেন, দুদিন আগে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে কলকাতায় ব্রিগেডে, সেখানে একটা বিষয় উঠে এসছে, একজন এসছিলেন ওখানে, তিনি বলেছেন হিন্দু রাষ্ট্র করার ডাক এরকম একটা উঠে এলো। আপনি বাবরি মসজিদ করছেন, এই করবেন সেই করবেন বলছেন, ওদিকে তো হিন্দু রাষ্ট্র মানে ঘোষণারও তো ডাক দেওয়া হচ্ছে, কি বলবেন? কোনো মতেই হিন্দু রাষ্ট্র হবে না ভারতবর্ষে। যখন স্বাধীনতার পরে 15ই আগস্ট 1947 সালে গদির লড়াইয়ে ভারতবর্ষ ভাগ হয়েছে, আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানে ভারতবর্ষে। একদিকে পন্ডিত জওহরলাল নেহরু, তারকে গদি চাই, ভারতবর্ষের চেয়ার চাই। ওদিকে জিন্না আলী, তারও গদি চেয়ার পাওয়ার জন্য ভাগ হয়েছে, পশ্চিম পাকিস্তান হয়েছে। কিন্তু আজকে যারা বলছে যে হিন্দুস্তান হবে, আজকে ইন্ডিয়া গেটে জানতো মুসলমানদের অবদান কোন জায়গায় কম আছে। ইতিহাস খুঁজলে দেখা যাবে ভারতবর্ষের 500-700 বছরের মুঘল সম্রাট আজকে বাবরি মসজিদের জন্য বাবর কোথায় বলছে বলাৎকার করেছে, বাবর অন্যায় করেছে। আমার বাবরের প্রতি আমার কোনো প্রেম প্রীতি নেই, বা বাবর আমার হিরোও না, কিন্তু বাবর একটা ঐতিহাসিক মসজিদ তার প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে তৈরি করে গেছিল। সেটা তো এক শ্রেণীর উগ্র কর সেবকরা মুরলীমোহন যোশী, এল কে আদবানিদের নেতৃত্বে, সেদিন কংগ্রেসের পিভি নরসিংহ রাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সঙ্গে এই মমতা ব্যানার্জি ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ মন্ত্রিসভায়। তাহলে তখন ইনিও তো মুখ বুজে সহ্য করেছে, প্রধানমন্ত্রী নরসিংহ রাও তো কোনো স্টেপ নেননি। সেখানে নির্বিচারে একটা সৌধকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে, ডিমোলাইজেশন করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। 33 বছর পরে এসে আমার চ্যালেঞ্জ, আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদ আমি প্রতিষ্ঠা করব। ভারতবর্ষের 40 কোটি মুসলমানের এটা আবেগের ব্যাপার। সুপ্রিম কোর্ট 2019-এ একটা রায় দিতে গিয়েছিল এই বাবরি মসজিদ নিয়ে। সেখানে বলেছিল হিন্দু সমাজের মানুষদের ভাবাবেগ কে গুরুত্ব দিয়ে এটা রামলীলাকে জায়গা দিয়ে দিয়েছিল। সেখানে রাম মন্দির হয়েছে, আমরা কেউ বিরোধিতা করিনি। আবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে আমি যখন 2024-এ বলি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ করব, সাগরদিঘিতে একটা শিলান্যাস হয়ে আছে। আবার আমি যখন এখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হলো, সেদিনকে আবার বহরমপুরের নিকটবর্তী জায়গায় সাকারাপ সরকার, সে রাজ্য কমিটির সদস্য বিজেপি, সে একটা রাম মন্দিরের শিলান্যাস করলো। আমরা তো কোনো বিরোধিতা করতে যাইনি না, আমরা অযোধ্যার রাম মন্দিরের বিরোধিতা করতে গেছি। অথচ আজকে আমি যখন এটা করছি, আমাকে বিভিন্ন ভাবে তৃণমূল সরকার এটা চাইছে না। তৃণমূল সরকারের পুলিশের একটা অংশ 6 তারিখে বিভিন্ন ভাবে
রাস্তায় হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছিল, লক্ষ লক্ষ মানুষ ওখানে জমায়েত হয়েছিল, গোটা রাস্তায় অনেক মানুষ ছিল। কাউকে শুক্রবার থেকে জুম্মার নামাজ পর্যন্ত পড়তে দিতে চায়নি, তাদেরকে আটকিয়ে হ্যারাসমেন্ট করেছে এই মমতা ব্যানার্জির পুলিশ। এর জবাব আগামী দিনে বাঙালি মুসলমানরা, 2,42,00,000 বাঙালি ভোটার আছে মুসলমান, আর 40 লাখ মতো নন বেঙ্গলি ভোটার আছে। এই যে ফিয়াদ হাকিম, নাদিমুল হক, গোলাম রব্বানী ইত্যাদি, জাভেদ খান, এরা হচ্ছে নন বেঙ্গলি মুসলিম। তো তাদের কতটা ভোট আছে, না হুমায়ুন কবির বাঙালি মুসলমানদের কাছে তার কতটা গ্রহণযোগ্যতা আছে, সেটা আমি একবার দেখাতে চাই বাংলার মানুষ। তারপরে আপনি বলছেন যে হিন্দু রাষ্ট্র যে ডাকটা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, এটা হবে না, করতে দেবেন না আপনারা কোনো নাকি? মতেই হবে না, আমাদের জীবনের বিনিময়ে হলেও এটা রুখবো। কোনো মতেই হিন্দু রাষ্ট্র, ভারতবর্ষের সংবিধানটা অত ঠুকবো না যে কেউ এসে বলবে। আর যদি সেই ধরনের ক্ষমতা থাকতো তাহলে 11 বছর পার হয়ে 12 বছরে পড়তে চলেছে মোদিজি, তাহলে তিনি ঘোষণা করতেন। হ্যাট্রিক তো তেনারও হয়ে গেছে, আমাদের মুখ্যমন্ত্রীরও যেমন হ্যাট্রিক হয়ে গেছে, এখান থেকে বিদায় হবে। আর হ্যাট্রিক তো মোদিজিরও হয়েছে, 29-এ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য হুমায়ুন কবির। লম্বা একটা ইন্টারভিউ আপনার, আপনি খুব ব্যস্ত, এখন কমিটি গঠন করছেন। 22শে ডিসেম্বর আমরা তাকিয়ে আছি আপনি কি করেন, দেখব, তারপর পরে হয়তো আবার যোগাযোগ করবো। ভালো থাকবেন। দর্শক শুনলেন হুমায়ুন কবির লম্বা একটা ইন্টারভিউ দিলেন, যা যা বললেন সে তো শুনলেনই। এবার যদি আপনাদের কিছু বলার থাকে দর্শক এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।